জাতিপিতা লিখেছিলেন, কোড, "As a man, what concerns mankind concerns me. As a Bengali, I am deeply involved in all that concerns Bengalis. This abiding involvement is born of and nourished by love, enduring love, which gives meaning to my politics and to my very being." শেখ মুজিবুর রহমান, 3rd May 1973। তো বাংলা অনুবাদ হচ্ছে, একজন মানুষ হিসেবে মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং আমার অস্তিত্বকে অর্থবহ করে তোলে। আনকুদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 30 মে 1973। এই শিক্ষা নিয়েই রাজনীতি করেছি। নিজের দুটো সন্তান আর বাবা মা হারা আমার ছোট্ট বোনটা, তাদেরকেও বলতে গেলে শ্রেয় বঞ্চিত করেছি। 10 বছরের জয়, 8 বছরের পুতুল, তাদেরকে মাতৃশ্রেয় বঞ্চিত করে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতি পদে পদে বাধা। যেদিন বাংলা মাটিতে নামলাম, ওই 32 নম্বরে আমাকে যেতে দেওয়া হয়নি। জিয়াউর রহমান তালা দিয়ে রেখেছিল, ঢুকতে দেয়নি। রাস্তায় দাঁড়িয়ে সকলের জন্য মোনাজাত করেছি, রাস্তায় বসে আমরা মিলাদ শুনেছি। শুরু হলো আমাদের যাত্রা। প্রতি পদে পদে বাধা, সমালোচনা, অনেক কিছু মোকাবেলা করে 21 বছর পর ক্ষমতায় আসতে পেরেছি জনগণের ভোটে। আমি দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। 5বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। একটা স্বল্পোন্নত দেশ গড়ে তুলেছেন জাতিপিতা মাত্র 3 বছর 7 মাসের মধ্যে, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। আর সেই স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম জাতিপিতার আদর্শ অনুসরণ করি। প্রত্যেকটা গ্রাম, প্রতিটি ঘর আলোকিত করেছি। ভূমিহীন মানুষকে বিনামূল্যে ঘর দিয়েছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। তরুণ সমাজকে কর্মসংস্থার ব্যবস্থা করেছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তোলার জন্য প্রযুক্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, গবেষণা, খাদ্য উৎপাদন বৃদ্ধি, সব কিছুতেই আমরা অগ্রগামী ছিলাম। বিশ্বে 33তম অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। দক্ষিণ এশিয়ায় 2য় শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদায় উন্নীত হয়েছিল। বাংলাদেশের মানুষের ভাগ্য সবসময় খারাপ, চক্রান্ত বিষয়ে লেগেই থাকে। ঠিক জাতির পিতাকে যেভাবে হত্যা করা হলো, আর যখন হত্যা করলো তখন বাংলাদেশের প্রবৃদ্ধি 9% উপরে উঠেছিল, যা কোনোদিন আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আর ঠিক একইভাবে 2024 5 আগস্ট যে চক্রান্ত সেদিন করা হলো, আমি তো কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। 2007 সালে আমাকে যখন বাধা দেওয়া হয়েছিল, আমি জোর করেই দেশে ফিরেছিলাম। তারপর কারাগারে বন্দী হয়েছিলাম, মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। আর এবারে কিভাবে আমাকে এনে রাখা হলো। তবে এখন মনে হয়, তার আমাকে আমার যারা নিরাপত্তা ছিল তার একটা কথাই বলেছিল, যে আপনাকে দেশের বাইরে না রাখলে আমরা বাঁচাতে পারতাম না। ঠিকই তাই, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা সবকিছু ত্যাগ করে এই ঝুঁকিটা নিয়েছে। কিন্তু আজকে বেঁচে আছি বলেই কিন্তু সকল সাথে কথা বলতে পারি, জানতে পারি কি অত্যাচার নির্যাতন। যে অত্যাচার দেখেছে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক, ঠিক তার থেকেও জঘন্য অত্যাচার চলছে এখন। আওয়ামী লীগ শুধু ব্যান্ড করে নাই, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর
এমনকি মানে 100 বছর বয়সী মাও রেহাই পায় না, মা বাবা ভাই কেউ রেহাই পাচ্ছে না। জেলা উপজেলা ওয়ার্ড ইউনিয়ন ইউনিট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী যারা একটু জনপ্রিয় বা জনগণ নির্বাচিত, তাদের উপরে আঘাত। ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকার সব পথ বন্ধ করার জন্য অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং জীবনে মেরে ফেলা, জেলখানায় নিয়ে সেখানেও নির্যাতন করে করে আমাদের নেতাদের হত্যা করা হচ্ছে। তাদের নির্যাতনের ফল যখন মুমূর্ষ হয়ে যায় তখন বাইরে বের করে দেয়, এমনকি হাতে হাত করা পড়া, এইরকম অত্যাচার চলছে আজকে। কিন্তু এই অবস্থা একটা দেশকে চলতে দেওয়া যায় না। 81, 2007 দুবারই বাধা পেয়েছিল, আর এবারেও বিদেশে পড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে এখানে থেকে যেহেতু সারা বাংলাদেশের মানুষের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, তাদের সুখ দুঃখের সাথী হতে পারি, বিভিন্ন উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন ওয়ার্ডে আমি কথা বলে যাচ্ছি, সকলের অবস্থা আমি জানার চেষ্টা করছি এবং যতদূর পাই সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে আমাদের সব বন্দিখানা থেকে জেলখানা থেকে সব জঙ্গি সন্ত্রাসী সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জেল ভরে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং আমাদের সাথে যারা কাজ করেছে সামরিক অসামরিক পুলিশ বাহিনীর সদস্যদের। কি অপরাধ তাদের! দেশের উন্নয়নে তারা কাজ করেছে, মানুষের কল্যাণে কাজ করেছে, মানুষের জীবনে নিরাপত্তা দিতে, যে আজকে তাদের উপর জুলুম অত্যাচার, যে অত্যাচারে আজকে চরম সীমায় পৌঁছে গেছে। এখন আর এদেরকে সুযোগ দেওয়া যায় না। এখানে যেটা গভীর চক্রান্ত, সেটা কিন্তু সেই বিশ্ব বাটপার ইউনূসের বক্তব্যেই চলে এসেছে। সে নিজেই বলেছে যে এই আন্দোলনের কোনো ছাত্র জনতার কিছু ছিল না, কোনো নেতা ছিল না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত আন্দোলন। কাজে কতটা ধোঁকা দিয়েছে মানুষকে সেটা আপনারা চিন্তা করে দেখেন, কিভাবে অন্য দেশের পয়সা খেয়ে বাংলাদেশের সর্বনাশটা করেছে। তো এই সর্বনাশ করে তো তার ধারণা ছিল সে বহু বছর ক্ষমতায় থাকবে, পারে নাই। কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন যেটা প্রহসনমূলক, তাতে তো কোনো সন্দেহ নাই। সে নির্বাচনটাও হয়ে গেছে সেই সান্ধ্যকালীন ভোটে। আর ক্ষমতায় যারা এখন, যে গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র চোরা কারবারি, দুর্নীতি, মানি লন্ডারিং, এমনকি আমেরিকার গোয়েন্দা সংস্থা যার ভিতরে সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীদের যে সাজাপ্রাপ্ত সেই এখন বাংলাদেশের ক্ষমতায়। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য দুর্ভাগ্য, সব থেকে দুর্ভাগ্য। একজন ছিল শ্রমিকের অর্থ আত্মসাৎকারী ইদুস, আর এই দুর্নীতিগ্রস্ত তারেক। কোনো পরিবর্তন হয়নি, কোনো গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, আইনের শাসন নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। আর যারা ছাত্র জনতা, আওয়ামী লীগ নেতা কর্মী, সাংবাদিক, আইনজীবী নির্বিচারে হত্যা করেছে, সেই হত্যাকারীদের দিয়েছে ইনডেমনিটি, দায় মুক্তি। কিন্তু মামলাগুলি দিয়েছে সব আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা। শুধু মিথ্যা মামলা না, মামলার রায়ও হয়ে যাচ্ছে চটপট। হত্যার রায়, খুনের রায় এত দ্রুত হয় এটা বোধহয় কেউ দেখেনি। আর বাংলাদেশে যে বিচার বিভাগ এইরকম ভাবে অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে, রামদা চাপাতি চাইনিজ কুড়াল নিয়ে
চিফ জাস্টিস থেকে শুরু করে 29 জন জজকে পদত্যাগে বাধ্য করেছে, আর যাদের বাধ্য করতে পারেনি তাদের চাকরি থেকে বের করে দিয়েছে। এমনকি যে জজ সাহেবকে দিয়ে, জাস্টিস দিলারুজ্জামান, যাকে দিয়ে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম 18 জুলাই, আবু সাইদ সহ যখন যারা হত্যাকাণ্ডের শিকার হলো, প্রথম শিকারী তো আওয়াম ছাত্রলীগের ঢাকা কলেজের সবুজ আলী। ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতাদের যখন হত্যা করেছে, সেই সাথে এই যারা শহীদ হতে পারে নাই, শহীদ শুধু আবু সাইদ। এবং সেটা কতটা, সেখানেও একটা ধোঁকাবাজি দেওয়া হয়েছিল। যখন জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করলাম, ইউনূস ক্ষমতায় এসে সেই ইনকোয়ারি কমিশনকে কিন্তু ইনকোয়ারি করতে দেয় নাই, সেটা বাতিল করে দিয়ে এমনকি সেই জাস্টিস তাকে চাকরির থেকেও বিদায় দিয়ে দিল, এবং তাকে সে আইনজীবী হিসেবে কোর্টও দাঁড়াতে পারবে না। কেন? এখান থেকেই তো বোঝা যায় যে কত বড় ধোঁকাবাজি করে মানুষকে বোকা বানিয়ে আজকে এই ঘটনাটা করে দেশের সর্বনাশটা করে দিয়েছে। আজকে অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়, ঋণের বোঝা মানুষের কাঁধে, নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনে, সামাজিক নিরাপত্তাও বন্ধ, টিকা দিতে পারে না, টিকা ক্রয় করা হয়নি, টিকার অভাবে শত শত শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে, এ নিয়ে মাথা ব্যথা নেই। এইরকম একটা দুর্বিষহ অবস্থা চলছে। আজকে যখন দেখি আমার দেশের মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে। হ্যাঁ, আমাকে চাই নাই এক দফা দিয়েছিল, সবকিছু আমি মানি, কিন্তু আমি এই মানুষের এই কষ্ট তো দেখা যায় না। এই যে আমি ফিরে আসব, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, আমি বলবো হ্যাঁ, আপনারা ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন, আমি সময় হলে ফিরে আসবো। যদি আমার পাসপোর্ট বন্ধ, আমার মুভমেন্ট বন্ধ, তা আমি বলবো সে আমার পাসপোর্ট চালু করে দিতে হবে, যেন আমি ফিরে আসতে পারি। অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি চলে যাচ্ছি। আমি মানুষের পাশে দাঁড়াবো, আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হয়, হ্যাঁ, আমি মানুষের জন্য সেই ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। কারণ যেখানে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে, বাংলাদেশের জনগণকে পিঠে পিঠে হত্যা করা হয়েছে, অন্তঃসত্ত্বা পুলিশ পর্যন্ত যেখানে রেহাই পায়নি, সেখানে আর জীবনের মায়া তো আমার নেই, আর সবই তো হারিয়েছি। ৩৫ নম্বর আগুন দেওয়া, ভেঙে শেষ করা হয়েছে, এবং সেই ভাঙা ইট কাঠকেও তারা ভয় পায়। এটা হলো, সেখানেও কাউকে যেতে দেয় না। বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে,